শুভেচ্ছা নেবেন বন্ধুরা। লক্ষ্মীস স্টুডিওর ধারাবাহিক আয়োজনে আপনারা শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস শ্রীকান্ত। আজ থাকছে শ্রীকান্ত উপন্যাসের দ্বিতীয় পর্বের সপ্তম এবং অষ্টম পরিচ্ছদ। পথে যাহাদের সুখ দুঃখের অংশগ্রহণ করিতে করিতে এই বিদেশে আসিয়া উপস্থিত হইলাম, ঘটনাচক্রে তাহারা রহিয়া গেল শহরের এক প্রান্তে, আর আমার আশ্রয় মিলিল অন্য প্রান্তে। সুতরাং 15-16 দিনের মধ্যে ওদিকে আর যাইতে পারি নাই। তাহা ছাড়া সারাদিন চাকরির উমেদারিতে ঘুরিতে ঘুরিতে এমন পরিশ্রান্ত হইয়া পড়ি যে সন্ধ্যার প্রাক্কালে বাসায় ফিরিয়া এ শক্তি আর থাকে না যে কোথাও বাহির হই। ক্রমশ যত দিন যাইতেছিল, আমার ধারণা জন্মিতেছিল যে এই সুদূর বিদেশে আসিয়াও চাকরি সংগ্রহ করা আমার পক্ষে ঠিক দেশের মতোই সুকঠিন। অভয়ার কথা মনে পড়িল। যে লোকটির উপর নির্ভর করিয়া সে স্বামীর সন্ধানে গৃহত্যাগ করিয়া আসিয়াছে, সন্ধান না মিলিলে সে লোকটির অবস্থা যে কি হইবে। বাড়ি ছাড়িয়া বাহির হইবার পথ যথেষ্ট উন্মুক্ত থাকিলেও ফিরিবার পথটি যে ঠিক তেমনি প্রশস্ত পড়িয়া থাকে। বাংলাদেশের আবহাওয়ায় মানুষ হইয়া এত বড় আশার কথা কল্পনা করিবার সাহস আমার নাই। নিজেদের অধিক দিন প্রতিপালন করিবার মতো অর্থবল যে সংগ্রহ করিয়া তাহারা পা বাড়ায় নাই, তাহাও অনুমান করা কঠিন নয়। বাকি রহিল শুধু সেই রাস্তাটা, যাহা 15 আনা বাঙালির একমাত্র অবলম্বন, অর্থাৎ মাস মাহিনায় পরের চাকরি করিয়া মরণ পর্যন্ত কোনো মতে হাড় মাংসগুলোকে একত্র রাখিয়া চলা। রোহিণীবাবুর যে সে ছাড়া পথ নাই, তাহা বলাই বাহুল্য। কিন্তু এই রেঙ্গুনের বাজারে কেবলমাত্র নিজের উদরটা চালাইয়া লইবার মতো চাকরি জোগাড় করিতে আমারই যখন এই হাল, তখন একটি স্ত্রীলোককে কাঁধে করিয়া সেই হাবাগোবা বেচারা গোছের অভয়ার দাদাটির যে কি অবস্থা হইবে, তাহা মনে করিয়া আমার পর্যন্ত যেন ভয় করিয়া উঠিল। স্থির করিলাম, কাল যেমন করিয়াই হোক একবার গিয়া তাহাদের খবর লইয়া আসিব। পরদিন অপরাহ্ন বেলায় প্রায় ক্রোশ 2 পথ হাঁটিয়া তাহাদের বাসায় উপস্থিত হইয়া দেখিলাম, বাহিরের বারান্দায় একটি ছোট্ট মোড়ার উপর রোহিণী দাদা আসীন রহিয়াছেন। তাহার মুখমণ্ডল নবজলধর মণ্ডিত আষাঢ়স্য প্রথম দিবসের ন্যায় গুরুগম্ভীর। কহিলেন, শ্রীকান্তবাবু যে, ভালো তো? বলিলাম, আজ্ঞে হ্যাঁ। যান, ভিতরে গিয়ে বসুন। সভয়ে প্রশ্ন করিলাম, আপনাদের খবর সব ভালো তো? ভেতরে যান না। তিনি ঘরেই আছেন। তা যাচ্ছি, আপনিও আসুন। না, আমি এখানেই একটু জিরুই। খেটে খেটে তো একরকম খুন হবার জো হয়েছি, দুদণ্ড পা ছড়িয়ে একটু বসি। তিনি পরিশ্রম আধিক্যে যে মৃতকল্প হইয়া উঠিয়াছেন, তাহা তাহার চেহারায় প্রকাশ না পাইলেও মনে মনে কিছু উদ্বিগ্ন হইয়া উঠিলাম। রোহিণী দাদার মধ্যেও যে এতখানি গাম্ভীর্য এতদিন প্রচ্ছন্নভাবে বাস করিতেছিল, তাহা স্বচক্ষে না দেখিলে তো বিশ্বাস করাই দুরূহ। কিন্তু ব্যাপার কি? আমি নিজেও তো পথে পথে ঘুরিয়া আর পারি না। আমার দাদাটি কি? কপাটের আড়াল হইতে অভয়া তাহার হাসি মুখখানি বাহির করিয়া নিঃশব্দ সংকেতে আমাকে ভিতরে আহ্বান করিল। দ্বিধাগ্রস্তভাবে কহিলাম, চলুন না রোহিণী দাদা, ভিতরে গিয়ে দুটো গল্প করি গে। রোহিণীদা জবাব দিলেন, গল্প? এখন মরণ হলেই বাঁচি, তা জানেন শ্রীকান্তবাবু? জানিতাম না, তাহা স্বীকার করিতেই হইল। তিনি প্রত্যুত্তরে শুধু একটি প্রচণ্ড নিঃশ্বাস মোচন করিয়া কহিলেন, 2 দিন পরেই জানতে পারবেন। অভয়ার পুনশ্চ নীরব আহ্বানে আর বাহিরে দাঁড়াইয়া কথা কাটাকাটি না করিয়া ভিতরে প্রবেশ করিলাম। ভিতরে রান্নাঘর ছাড়া শোবার 2টি ঘর, সুমুখের খানায় বড়। রোহিণীবাবু ইহাতে শয়ন করেন। একধারে দড়ির খাটের উপর তাহার শয্যা। প্রবেশ করিতে চোখে পড়িল মেঝের উপর আসন পাতা, একখানি রেকাবিতে লুচি ও তরকারি, একটু হালুয়া ও 1 গ্লাস জল। গণনায় নিরূপণ করিয়া এ আয়োজন যে পূর্বাহ্ন হইতেই আমার জন্য করিয়া রাখা হয় নাই, তাহা নিঃসন্দেহ। সুতরাং এক মুহূর্তেই বুঝিতে পারিলাম একটা রাগারাগি চলিতেছিল। তাই রোহিণী দাদার মুখ মেঘাচ্ছন্ন, তাই তাহার মরণ হইলেই তিনি বাঁচেন।
নীরবে খাটের উপর গিয়ে বসিলাম। অভয়া অনতি দূরে দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, ভালো আছেন? এতদিন পরে বুঝি গরিবদের মনে পড়ল? খাবারের থালাটা দেখাইয়া কহিলাম, আমার কথা পরে হবে, কিন্তু এ কি? অভয়া হাসিল, একটুখানি চুপ থাকিয়া বলিল, ও কিছু না। আপনি আছেন কেমন বলুন? কেমন আছি সে তো নিজেই জানি না, পরকে বলবো কি করিয়া। একটু ভাবিয়া কহিলাম, একটা চাকরির জোগাড় না হওয়া পর্যন্ত এ প্রশ্নের জবাব দেওয়া কঠিন। রোহিণীবাবু যে বলছিলেন। আমার মুখের কথা মুখেই রহিয়া গেল। রোহিণী দাদা তাহার ছেঁড়া চটিটা একটা অস্বাভাবিক শব্দ তুলিয়া পটপট শব্দে ঘরে ঢুকিয়া কাহারও প্রতি দৃকপাত মাত্র না করিয়া জলের গেলাসটা তুলিয়া লইয়া এক নিঃশ্বাসে অর্ধেকটা এবং বাকিটুকু 2-3 চুমুকে জোর করিয়া গিলিয়া ফেলিয়া শূন্য গেলাসটা কাঠের মেঝের উপর ঠকাস করিয়া রাখিয়া দিয়া বলিতে বলিতে বাহির হইয়া গেলেন, যাক, শুধু জল খেয়েই পেট ভরাই। আমার আপনার আর কে আছে এখানে যে খিদে পেলে খেতে দেবে? আমি অবাক হইয়া অভয়ের প্রতি চাহিয়া দেখিলাম। পলকের জন্য তাহার মুখখানি রাঙা হইয়া উঠিল, কিন্তু তৎক্ষণাৎ আত্মসংবরণ করিয়া সে সহাস্যে কহিল, খিদে পেলে কিন্তু জলের গেলাসের চেয়ে খাবারের থালাটাই মানুষের আগে চোখে পড়ে। রোহিণী সে কথা কানেও তুলিল না। বাহির হইয়া গেলেন, কিন্তু অর্ধ মিনিট না যাইতেই ফিরিয়া আসিয়া কপাটের সম্মুখে দাঁড়াইয়া আমাকে সম্বোধন করিয়া বলিলেন, সারাদিন অফিসে খেটে খেটে খিদেই গা মাথা ঘুরছিল শ্রীকান্তবাবু, তাই তখন আপনার সঙ্গে কথা কইতে পারিনি, কিছু মনে করবেন না। আমি বলিলাম, না। তিনি পুনরায় কহিলেন, আপনি যেখানে থাকেন সেখানে আমার এইটুকু বন্দোবস্ত করে দিতে পারেন? তাহার মুখের ভঙ্গিতে আমি হাসিয়া ফেলিলাম। কহিলাম, কিন্তু সেখানে লুচি মোহনভোগ হয় না। রোহিণী বলিলেন, দরকার কি? ক্ষুধার সময় একটু গুড় দিয়ে যদি কেউ জল দেয় সেই যে অমৃত, এখানে তাই বা কে দেয়? আমি জিজ্ঞাসু মুখে অভয়ের প্রতি চাহিতেই সে ধীরে ধীরে বলিল, মাথা ধরায় অসময়ে ঘুমিয়ে পড়েছিলুম, তাই খাবার তৈরি করতে আজ একটু দেরি হয়ে গেছে শ্রীকান্তবাবু। আশ্চর্য হইয়া কহিলাম, এই অপরাধ? অভয়া তেমনই শান্তভাবে কহিল, এ কি তুচ্ছ অপরাধ শ্রীকান্তবাবু? তুচ্ছ বই কি। অভয়া কহিল, আপনার কাছে হতে পারে, কিন্তু যিনি গলগ্রহকে খেতে দেন তিনি এই বা মাপ করবেন কেন? আমার মাথা ধরলে তার কাজ চলে কি করে? রোহিণী কহিলেন, দেখাচ্ছি। ও, তোমার মনে মনে জিলিপির পেঁয়াজ? তোমার মাথা ধরেছিল? আমাকে বলেছিলে। অভয়া কহিল, তোমাকে বলে লাভ কি? তুমি কি বিশ্বাস করতে? রোহিণী আমার দিকে ফিরিয়া উচ্চকণ্ঠে বলিয়া উঠিলেন, শুনুন শ্রীকান্তবাবু, কথাগুলো একবার শুনে রাখুন। ওর জন্য আমি দেশত্যাগী হলুম, বাড়ি ফেরার পথ বন্ধ, আর ওর মুখের কথা শুনুন। ও। অভয়াও এবার সক্রোধে উত্তর দিল, আমার যা হবার হবে, তুমি যখন ইচ্ছে দেশে ফিরে যাও। আমার জন্য কেন তুমি এত কষ্ট সইবে? তোমার আমি কে, এত খোঁটা দেওয়ার চেয়ে? তাহার কথা শেষ না হইতেই রোহিণী প্রায় চিৎকার করিয়া উঠিলেন, শুনুন শ্রীকান্তবাবু, দুটো রেঁধে দেবার জন্য। কথাগুলো আপনি শুনে রাখুন। আচ্ছা, আজ থেকে যদি তুমি আমার জন্য রান্নাঘরে যাও তো তোমার অতি বড়। আমি বরঞ্চ হোটেলে। বলিতে বলিতেই তাহার কণ্ঠরোধ হইয়া গেল। তিনি কোচার খুঁটটা মুখে চাপা দিয়া দ্রুত বেগে বাড়ির বাহির হইয়া গেলেন। অভয়া বিবর্ণ মুখ হেঁট করিল, কি জানি চোখের জল গোপন করিতে কিনা। কিন্তু আমি একেবারে কাঠ হইয়া গেলাম। কিছুদিন হইতে উভয়ের মধ্যে যে কলহ চলিতেছে সে তো চোখেই দেখিলাম, কিন্তু ইহার নিগূঢ় হেতুটা দৃষ্টির একান্ত অন্তরালে থাকিলেও সে যে ক্ষুধা এবং খাবার তৈরির ত্রুটি হইতে বহু দূর দিয়া বহিতেছে তাহা বুঝিতে লেশমাত্র বিলম্ব ঘটিল না। তবে কি স্বামীর অন্বেষণের গল্পটাও? উঠিয়া দাঁড়াইলাম। এই নীরবতা ভঙ্গ করিতে নিজেরই কেমন যেন একটা সংকোচ বোধ হইতে লাগিল। একটু ইতস্তত করিয়া শেষে কহিলাম, আমাকে অনেক দূর যেতে হবে, এখন তাহলে আসি। অভয়া মুখ তুলিয়া চাহিল, কহিল, আবার কবে আসবেন? অনেক দূর। তাহলে একটু দাঁড়ান।
বলিয়া অভয়া বাহির হইয়া গেল। মিনিট ৫-৬ পরে ফিরিয়া আসিয়া আমার হাতে এক টুকরা কাগজ দিয়া বলিল, যে জন্য আমার আশা তার সমস্তই এতে সংক্ষেপে লিখে দিলুম। পড়ে দেখে যা ভালো হয় করবেন, আপনাকে এর বেশি আমি বলতে চাই না। বলিয়া আজ সে আমাকে গলায় আঁচল দিয়া প্রণাম করিল। উঠিয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, আপনার ঠিকানাটা কি? প্রশ্নের উত্তর দিয়া আমি সেই ছোট্ট কাগজখানি মুঠের মধ্যে গোপন করিয়া ধীরে ধীরে বাহির হইয়া আসিলাম। বারান্দার সেই মোড়টি এখন শূন্য। রোহিণী দাদাকে আশেপাশে কোথাও দেখিলাম না। বাসা পর্যন্ত কৌতূহল দমন করিতে পারিলাম না। অনতি দূরে পথিপার্শ্বে একখানি ছোট্ট চায়ের দোকান দেখিয়া ঢুকিয়া পড়িলাম এবং একটিবার চা লইয়া ল্যাম্পের আলোকে সেই লেখাটুকু চোখের সম্মুখে মেলিয়া ধরিলাম। পেন্সিলের লেখা, কিন্তু ঠিক পুরুষ মানুষের মতো হস্তাক্ষর। প্রথমেই সে তাহার স্বামীর নাম এবং তাহার পূর্বেকার ঠিকানা দিয়া নিচে লিখিয়াছে, আজ যাহা মনে করিয়া গেলেন সে আমি জানি, এবং বিপদে আপনার উপর আমি যে কতখানি নির্ভর করিয়াছি সেও আপনি জানেন, তাই আপনার ঠিকানা জানিয়া লইলাম। অভয়ার লেখাটুকু বারবার পড়িলাম, কিন্তু ওই কয়টা কথা ছাড়া আর একটা কথাও বেশি আন্দাজ করিতে পারিলাম না। আজ তাহাদের পরস্পরের ব্যবহার চোখে দেখিয়া যে কোনো একটি বাহিরের লোক যে কি মনে করিবে তাহা অভয়ার মতো বুদ্ধিমতী রমণীর পক্ষে অনুমান করা একেবারেই কঠিন নয়। কিন্তু তথাপি সে সত্য মিথ্যা সম্বন্ধে এক বিন্দু ইঙ্গিত করিল না। তাহার স্বামীর নাম ও ঠিকানা তো পূর্বেই শুনিয়াছি। বিপদে আমার উপর নির্ভর করিতে তো তাহাকে বারংবারই চোখে দেখিয়াছি, কিন্তু তারপরে এখন তাহার অনুসন্ধান করিতে সে কি চাই, কিংবা আর কোনো বিপদ অবশ্যম্ভাবী বুঝিয়া সে আমার ঠিকানা জানিয়া লইল? কোনোটার আভাস পর্যন্ত তাহার লেখার মধ্যে হাতড়াইয়া বাহির করিতে পারিলাম না। কথাবার্তায় অনুমান হয় রোহিণী কোনো একটা অফিসে চাকরি জোগাড় করিয়াছে। কি করিয়া করিল জানি না, তবে খাওয়া পড়ার দুশ্চিন্তাটা আপাতত আমার মতো তাহাদের নাই, লুচিও জোটে। তথাপি যে কি রকম বিপদের সম্ভাবনাটা আমাকে শুনাইয়া রাখিল এবং শুনাইবার সার্থকতাই বা কি, তাহা অভয়াই জানে। তথা হইতে বাহির হইয়া সমস্ত পথটা শুধু ইহাদের বিষয় ভাবিতে ভাবিতেই বাসায় আসিয়া উপস্থিত হইলাম। কিছুই স্থির হইল না। শুধু এইটা আজ নিজের মধ্যে স্থির হইয়া গেল যে অভয়ার স্বামী লোকটি যেই হোক এবং যেখানে যেইভাবেই থাকুক, স্ত্রীর বিশেষ অনুমতি ব্যতীত ইহাকে সন্ধান করিয়া বাহির করার কৌতূহল আমাকে সংবরণ করিতেই হইবে। পরদিন হইতে পুনরায় নিজের চাকরির উমেদারিতে লাগিয়া গেলাম, কিন্তু সহস্র চিন্তা মধ্যেও অভয়ার চিন্তাকে মনের ভিতর হইতে ঝাড়িয়া ফেলিতে পারিলাম না। কিন্তু চিন্তা যাই করি না কেন, দিনের পর দিন সমভাবেই গড়াইয়া চলিতে লাগিল। এদিকে অদৃষ্টবাদী দা ঠাকুরের প্রফুল্ল মুখ মেঘাচ্ছন্ন হইয়া উঠিতে লাগিল। ভাতের তরকারি প্রথমে পরিমাণে এবং পরে সংখ্যায় বিরল হইয়া উঠিতে লাগিল, কিন্তু চাকরি আমার সম্বন্ধে লেশমাত্র মত পরিবর্তন করিলেন না। যে চক্ষে প্রথম দিনটিতে দেখিয়াছিলেন, মাসাধিকাল পরেও ঠিক সেই চক্ষেই দেখিতে লাগিলেন। কাহার খপ্পরে জানি না, কিন্তু ক্রমশ উৎকণ্ঠিত এবং বিরক্ত হইয়া উঠিতে লাগিলাম। কিন্তু তখন তো জানিতাম না, চাকরি পাবার যথেষ্ট প্রয়োজন না হইলে ইনি আর দেখা দেন না। এই জ্ঞানটি লাভ করিলাম হঠাৎ একদিন রোহিণীবাবুকে পথের মধ্যে দেখিয়া। তিনি বাজারে পথের ধারে তরিতরকারি কিনিতেছিলেন। আমি অনতি দূরে দাঁড়াইয়া নিঃশব্দে দেখিতে লাগিলাম। যদিচ তাহার গায়ের জামাকাপড় জুতা জীর্ণতার প্রায় শেষ সীমায় পৌঁছিয়াছে, তীক্ষ্ণ রৌদ্রে মাথায় একটা ছাতি পর্যন্ত নাই, কিন্তু আহার্য দ্রব্যগুলো তিনি বড়লোকের মতোই ক্রয় করিতেছে। সেদিকে তাহার খোঁজাখুঁজি ও যাচাই বাছাইয়ের অবধি নাই। হাঙ্গামা ও পরিশ্রম যতই হোক, ভালো জিনিসটির সংগ্রহ করিবার দিকে যেন তাহার প্রাণ পড়িয়া আছে। চক্ষের পলকে সমস্ত ব্যাপারটা আমার চোখে পড়িয়া গেল। এই সব কেনাকাটার ভিতর দিয়া তাহার ব্যগ্র ব্যাকুল স্নেহ যে কোথায় গিয়া পৌঁছিতেছে, এ যেন আমি সূর্যের আলোর মতো সুস্পষ্ট দেখিতে পাইলাম। কেন যে এই সকল লইয়া তাহার বাড়ি পৌঁছানো একান্তই চাই,
কেন যে এই সকলের মূল্য দেবার জন্য চাকরি তাহাকে পাইতেই হইল, এই সমস্যার মীমাংসা করিতে আর লেশমাত্র বিলম্ব হইল না। আজ বুঝিলাম কেন সে এই জন আরণ্যের মধ্যে পথ খুঁজিয়া পাইয়াছে এবং আমি পাই নাই। ওই যে শীর্ণ লোকটি রেঙ্গুনের রাজপথ দিয়া একরাশ মোট হাতে লইয়া শতছিন্ন মলিন বাসে গৃহে চলিতেছে, আড়ালে থাকিয়া আমি তাহার পরিতৃপ্ত মুখের পানে চাহিয়া দেখিলাম। নিজের প্রতি দৃকপাত করিবার তাহার যেন অবসর মাত্র নাই। হৃদয় তাহার যাহাতে পরিপূর্ণ হইয়া আছে, তাহাতে তাহার কাছে জামা কাপড়ের দৈন্য যেন একেবারেই অকিঞ্চিৎকর হইয়া গেছে। আর আমি বস্ত্রের সামান্য মলিনতায় প্রতি পদেই যেন সংকোচে জড়সড় হইয়া উঠিতেছি। পথচারী একান্ত অপরিচিত লোকেরও দৃষ্টিপাতে লজ্জায় যেন মরিয়া যাইতেছি। রোহিণী দাদা চলিয়া গেলেন। আমি তাহাকে ফিরিয়া ডাকিলাম না এবং পরক্ষণেই লোকের মধ্যে তিনি অদৃশ্য হইয়া গেলেন। কেন জানি না, এইবার অশ্রু জলে আমার দুচক্ষু ঝাপসা হইয়া গেল। চাদরের খুঁটি মুছিতে মুছিতে পথের একধার দিয়ে ধীরে ধীরে বাসায় ফিরিলাম এবং নিজের মনেই বারবার বলিতে লাগিলাম, এই ভালোবাসাটার মতো এত বড় শক্তি, এত বড় শিক্ষক সংসারে বুঝি আর নাই। ইহা পারে না, এত বড় কাজও বুঝি নাই। তথাপি বহু বহু যুগ সঞ্চিত অন্ধ সংস্কার আমার কানে কানে ফিস ফিস করিয়া বলিতে লাগিল, ভালো নয়, ইহা ভালো নয়, ইহা পবিত্র নয়, শেষ পর্যন্ত ইহার ফল ভালো হয় না। বাসায় আসিয়া একখানি বড় লেফাফার পত্র পাইলাম। খুলিয়া দেখি চাকরির দরখাস্ত মঞ্জুর হইয়াছে। সেগুন কাঠের প্রকাণ্ড ব্যবসায়ী। অনেক আবেদনের মধ্যে ইহারাই গরিবের প্রতি প্রসন্ন হইয়াছেন। ভগবান তাহাদের মঙ্গল করুন। চাকরি বস্তুটির সহিত সাবেক পরিচয় ছিল না, সুতরাং পাইলেও সন্দেহ রহিল তাহা বজায় থাকিবে কিনা। আমার যিনি সাহেব হইলেন, তিনি খাঁটি সাহেব হইলেও দেখিলাম বেশ বাঙালা জানেন, কারণ কলিকাতার অফিস হইতে তিনি বদলি হইয়া বর্মায় গিয়াছিলেন। 2 সপ্তাহ চাকরি করিবার পর ডাকিয়া কহিলেন, শ্রীকান্তবাবু, তুমি ওই টেবিলে আসিয়া কাজ করো, মাহিনাও প্রায় 2.5 গুণ বেশি পাইবে। প্রকাশ্যে এবং মনে মনে সাহেবকে আশীর্বাদ করিয়া হাড় বাহির করা টেবিল ছাড়িয়া একেবারে সবুজ বনাত মোড়া টেবিলের উপর চড়িয়া বসিলাম। মানুষের যখন হয় তখন এমনি করিয়াই হয়। আমাদের হোটেলের দা ঠাকুর নেহাত মিথ্যা কথা বলেন না। গাড়ি ভাড়া করিয়া অভয়াকে সুসংবাদ দিতে গেলাম। রোহিণীদা অফিস হইতে ফিরিয়া সেই মাত্র জলযোগে বসিয়াছিলেন, কিন্তু আজ তাহার নিছক জল দিয়া ক্ষুণ্ণবৃত্তির প্রবৃত্তি কিছুমাত্র দেখিলাম না। বরঞ্চ যা দিয়া পূর্ণ করিতেছিলেন তা দিয়া পূর্ণ করিতে সংসারে আর যাহারই আপত্তি থাক, আমার তো ছিল না। অতএব অভয়ার প্রস্তাবে যে অসম্মত হইলাম না তাহা বলাই বাহুল্য। খাওয়া শেষ হইতেই রোহিণীদা জামা গায়ে দিতে লাগিলেন। অভয়া ক্ষুণ্ণ কণ্ঠে কহিল, তোমাকে বরাবর বলছি রোহিণীদা, এই শরীরে তুমি এত পরিশ্রম করো না। তুমি কি কিছুতেই শুনবে না? আচ্ছা, কি হবে আমাদের বেশি টাকায়? দিন তো বেশ চলে যাচ্ছে। রোহিণী দাদার দুচক্ষু দিয়া স্নেহ যেন ঝরিয়া পড়িতে লাগিল। তারপর একটুখানি হাসিয়া কহিলেন, আচ্ছা আচ্ছা, সে হবে। একটা বামুন পর্যন্ত রাখতে পারিনে, খেটে খেটে দুবেলা আগুন, তাতে তোমার দেহ যে শুকিয়ে গেল। বলিয়া পান মুখে দিয়া দ্রুতপদে বাহির হইয়া গেলেন। অভয়া একটা ক্ষুদ্র নিঃশ্বাস চাপিয়া ফেলিয়া জোর করিয়া একটু হাসিয়া বলিল, দেখুন তো শ্রীকান্তবাবু, এর অন্যায়। সারাদিন হাড় ভাঙা খাটুনির পরে বাড়ি এসে কোথায় একটু জিরুবেন তা নয়, আবার রাত্রি 9টা পর্যন্ত ছেলে পড়াতে বেরিয়ে গেলেন। আমি অত বলি, কিছুতেই শুনবেন না। এই 2টি লোকের রান্নায় আবার একটা রাঁধুনি রাখার কি দরকার বলুন তো? ওর সবই যেন বাড়াবাড়ি। না বলিয়া সে আর একদিকে চোখ ফিরাইল। আমি নিঃশব্দে শুধু একটু হাসিলাম। না কি হাঁ এ জবাব দিবার সাধ্য আমার ছিল না। আমার বিধাতা পুরুষেরও ছিল কিনা সন্দেহ। অভয়া উঠিয়া গিয়া একখানি পত্র আনিয়া আমার হাতে দিল। কয়েকদিন হইল বর্মা রেল কোম্পানির অফিস হইতে ইহা আসিয়াছে।
বড় সাহেব দুঃখের সহিত জানাইয়াছে যে অভয়ার স্বামী প্রায় 2 বৎসর পূর্বে কি একটা গুরুতর অপরাধে কোম্পানির চাকরি হইতে অব্যাহতি পাইয়া কোথায় গিয়াছে তাহারা অবগত নহেন। উভয়েই বহুক্ষণ পর্যন্ত স্তব্ধ হইয়া বসিয়া রহিলাম। অবশেষে অভয়া প্রথমে কথা কহিল, বলিল, এখন আপনি কি উপদেশ দেন? আমি ধীরে ধীরে কহিলাম, আমি কি উপদেশ দিব? অভয়া ঘাড় নাড়িয়া বলিল, না, সে হবে না। এ অবস্থায় আপনাকেই কর্তব্য স্থির করে দিতে হবে। এ চিঠি পাওয়া পর্যন্ত আমি আপনার আশাতেই পথ চেয়ে আছি। মনে মনে ভাবিলাম, এ বেশ কথা। আমার পরামর্শ লইয়া বাহির হইয়াছিলে কিনা, তাই আমার উপদেশের জন্য পথ চাহিয়া আছো। অনেকক্ষণ চুপ করিয়া জিজ্ঞাসা করিলাম, বাড়ি ফিরে যাওয়া সম্বন্ধে আপনার মত কি? অভয়া কহিল, কিছুই না। বলেন যেতে পারি, কিন্তু আমার তো সেখানে কেউ নেই। রোহিণীবাবু কি বলেন? তিনি বলেন তিনি ফিরবেন না, অন্তত 10 বছরও মুখ হবেন না। আবার বহুক্ষণ মৌন থাকিয়া বলিলাম, তিনি কি বরাবর আপনার ভার নিতে পারবেন? অভয়া বলিল, পরের মনের কথা কি করিয়া জানব বলুন? তাছাড়া তিনি নিজেই বা জানবেন কি করে? বলিয়া ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া আবার নিজেই কহিল, একটা কথা, আমার জন্য তিনি এক বিন্দু দায়ী নন। দোষ বলুন ভুল বলুন, সমস্ত একা আমার। গাড়োয়ান বাহির হইতে চিৎকার করিল, বাবু, আর কত দেরি হবে? আমি যেন বাঁচিয়া গেলাম। এই অবস্থা সংকটের ভিতর হইতে সহসা পরিত্রাণের কোনো উপায় খুঁজিয়া পাইতেছিলাম না। অভয়া যে যথার্থই অকুল পাথারে পড়িয়া হাবুডুবু খাইতেছে, আমার মন তাহা বিশ্বাস করিতে চাহিতেছিল না সত্য। কিন্তু নারীর এত রকমের উল্টাপাল্টা ব্যবস্থা আমি দেখিয়াছি যে বাহির হইতে এই 2টা চোখের দৃষ্টিকে প্রত্যয় করা কত বড় অন্যায়, তাহাও নিঃসংশয়ে বুঝিতেছিলাম। গাড়িতে উঠিয়া বসিতেই গাড়ি ছাড়িয়া দিল, কিন্তু 10 হাত না যাইতেই মনে পড়িল ছড়িটা ভুলিয়া আসিয়াছি। তাড়াতাড়ি গাড়ি থামাইয়া ফিরিয়া বাড়ি ঢুকিতেই চোখ পড়িল ঠিক দ্বারের সম্মুখে অভয়া উপুড় হইয়া পড়িয়া শরবিদ্ধ পশুর মতো অব্যক্ত যন্ত্রণায় আছাড় খাইয়া যেন প্রাণ বিসর্জন করিতেছে। কি বলিয়া যে তাহাকে সান্ত্বনা দিব, আমার বুদ্ধির অতীত। শুধু বজ্রাহতের ন্যায় স্তব্ধভাবে কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া আবার তেমনি নীরবে ফিরিয়া গেলাম। অভয়া যেমন কাঁদিতেছিল তেমনি কাঁদিতেই লাগিল। একবার জানিতেও পারিল না তাহার এই নিগূঢ় অপরিসীম বেদনার একজন নির্বাক সাক্ষী এ জগতে বিদ্যমান রহিল। রাজলক্ষ্মীর অনুরোধ আমি বিস্মৃত হই নাই। পাটনায় একখানা চিঠি পাঠাইবার কথা আসিয়া পর্যন্তই আমার মনে ছিল, কিন্তু একে তো সংসারের যত শক্ত কাজ আছে, চিঠি লেখাকে আমি কারো চেয়ে কম মনে করি না। তারপরে লিখিবই বা কি? কিন্তু আজ অভয়ার কান্না আমার বুকের মধ্যে এমনই ভারী হইয়া উঠিল যে তাহার কতকটা বাহির করিয়া না দিলে যেন বাঁচি না, এমনই বোধ হইতে লাগিল। তাই বাসায় পৌঁছাইয়াই কাগজ কলম জোগাড় করিয়া বাইজিকে পত্র লিখিতে বসিয়া গেলাম। আর সে ছাড়া আমার দুঃখের অংশ লইবার লোকই ছিল বা কে? ঘণ্টা 2-3 পরে সাহিত্য চর্চা সাঙ্গ করিয়া যখন কলম রাখিলাম, তখন রাত্রি 12টা বাজিয়া গেছে। কিন্তু পাছে সকালবেলায় দিনের আলোকে এ চিঠি পাঠাইতে লজ্জা করে, তাই মেজাজ গরম থাকিতে থাকিতেই তাহা সেই রাত্রেই ডাকবক্সে ফেলিয়া আসিলাম। একজন ভদ্রনারীর নিদারুণ বেদনার গোপন ইতিহাস আর একজন রমণীর কাছে প্রকাশ করার কর্তব্য কিনা এ সন্দেহ আমার ছিল। কিন্তু অভয়ার এই পরম এবং চরম সংকটের কালে যে রাজলক্ষ্মী একদিন পিয়ারি বাইজিরও মর্মান্তিক তৃষ্ণা দমন করিয়াছে, সে কি হিতোপদেশ দেয় তাহা জানিবার আকাঙ্ক্ষা আমাকে একেবারে অতিষ্ঠ করিয়া তুলিল। কিন্তু আশ্চর্য এই যে প্রশ্নটা উল্টা দিক দিয়া একবারও ভাবিলাম না। অভয়া স্বামীর উদ্দেশ না পাওয়ার সমস্যায় বারবার মনে উঠিয়াছে, কিন্তু পাওয়ার মধ্যেও যে সমস্যা জটিলতর হইয়া উঠিতে পারে, এ চিন্তা একটিবারেও মনে উদয় হইল না। আর এগুলো যোগ আবিষ্কার করিবার ভারটা যেন বিধাতা পুরুষ আমার উপরেই নির্দেশ করিয়া রাখিয়াছিলেন। তাহাই বা কে ভাবিয়াছিল? দিন 4-5 পরে আমার একজন বর্মা কেরানি
টেবিলের উপর একটা ফাইল রাখিয়া গেল। উপরে নীল পেন্সিলে বড় সাহেবের মন্তব্য। তিনি কেসটা আমাকে নিজেই নিষ্পত্তি করিতে হুকুম দিয়াছেন। ব্যাপারটা আগাগোড়া পড়িয়া মিনিট কয়েক স্তম্ভিত হইয়া বসিয়া রহিলাম। ঘটনাটি সংক্ষেপে এই: আমাদের প্রোম অফিসের একজন কেরানিকে সেখানকার সাহেব ম্যানেজার কাঠ চুরির অভিযোগে সাসপেন্ড করিয়া রিপোর্ট করিয়াছেন। কেরানির নাম দেখিয়াই বুঝিলাম ইনি আমাদের অভয়ার স্বামী। ইহারও 4-5 পাতা জোড়া কৈফিয়ত ছিল। বর্মা রেলওয়ে হইতে যে কোন গুরুতর অপরাধে চাকরি গিয়াছিল তাহাও এই সঙ্গে অনুমান করিতে বিলম্ব হইল না। খানিক পরেই আমার সেই কেরানিটি আসিয়া জানাইল, এক ভদ্রলোক দেখা করিতে চাহে। ইহার জন্য আমি প্রস্তুত হইয়াছিলাম। নিশ্চয় জানিতাম প্রোম হইতে তিনি কেচের তদবির করিতে স্বয়ং আসিবেন। সুতরাং কয়েক মিনিট পরেই ভদ্রলোক সশরীরে আসিয়া যখন দেখা দিলেন, তখন অনায়াসে চিনলাম ইনি অভয়ার স্বামী। লোকটার প্রতি চাহিবা মাত্রই সর্বাঙ্গ ঘৃণায় যেন কণ্টকিত হইয়া উঠিল। পরনে হ্যাটকোট, কিন্তু যেমন পুরনো তেমনি নোংরা। সমস্ত কালো মুখখানা শক্ত গোপ দাড়িতে সমাচ্ছন্ন। নিচেকার ঠোঁটটা বোধ করি 1.5 ইঞ্চি পুরু। তাহার উপর এত পান খাইয়াছে যে পানের রস 2 কষে যেন জমাট বাঁধিয়া আছে। কথা কহিলে ভয় করে, পাছে বা ছিটকাইয়া গায়ে পড়ে। পতি নারীর দেবতা, ইহার ইহকাল পরকাল সবই জানি, কিন্তু এই মূর্তিমান ইতরটার পাশে অভয়াকে কল্পনা করিতে আমার দেহ মন সংকুচিত হইয়া গেল। অভয়া আর যাই হোক, সে সুশ্রী এবং সে মার্জিত রুচি ভদ্রমহিলা, কিন্তু এই মহিষটা যে বর্মার কোন জঙ্গল হইতে অকস্মাৎ বাহির হইয়া আসিল, তাহা যে দেবতা ইহাকে সৃষ্টি করিয়াছেন তিনিই বলিতে পারেন। তাহাকে বসিতে ইঙ্গিত করিয়া জিজ্ঞাসা করিলাম, তাহার বিরুদ্ধে নালিশটা কি সত্য? প্রত্যুত্তরে লোকটা মিনিট 10 অনর্গল বকিয়া গেল। তাহার ভাবার্থ এই যে সে এক্কেবারে নির্দোষ। তবে সে থাকায় প্রোম অফিসের সাহেব 2 হাতে লুট করিতে পারেন না বলিয়াই তাহার আক্রোশ। কোন রকম তাহাকে সরাইয়া একজন আপনার লোক ভর্তি করায় তাহার অভিসন্ধি। এক বিন্দু বিশ্বাস করিলাম না। বলিলাম, এ চাকরি গেলেই বা আপনার বিশেষ কি ক্ষতি? আপনার মতো কর্মদক্ষ লোকের বর্মা মুলুকে কাজের ভাবনা কি? রেলওয়ে চাকরি গেলে কদিনই বা আপনাকে বসে থাকতে হয়েছিল? লোকটা প্রথমে থতমত খাইয়া পরে কহিল, যা বলছেন তা মিথ্যে বলতে পারি না, কিন্তু জানেন মশাই, ফ্যামিলি ম্যান, অনেকগুলো বাচ্চা কাচ্চা। আপনি কি বর্মার মেয়ে বিয়ে করেছেন নাকি? লোকটা হঠাৎ চটিয়া উঠিয়া বলিল, সাহেব বেটা রিপোর্টে লিখেছে বুঝি? এই থেকেই বুঝে নিন শালার রাগ। বলিয়া আমার মুখের পানে চাহিয়া একটুখানি নরম হইয়া কহিল, আপনি বিশ্বাস করেন? আমি ঘাড় নাড়িয়া কহিলাম, তাতেই বা দোষ কি? লোকটি উৎসাহিত হইয়া কহিল, যা বলেছেন মশাই। আমি তো তাই সবাইকে বলি, যা করব বোল্ডলি স্বীকার করব। আমার অমন ভেতরে এক বাইরে এক নেই। আর পুরুষ মানুষ, বুঝলেন না? যা বলবো স্পষ্ট বলবো মশাই, আমার ঢাক ঢাক নেই। আর দেশেও তো কেউ কোথাও নেই, আর এখানেই যখন চিরকাল চাকরি করে খেতে হবে, বুঝলেন না মশাই? আমি মাথা নাড়িয়া জানাইলাম সমস্তই বুঝিয়াছি। জিজ্ঞাসা করিলাম, আপনার দেশে কি কেউ নেই? লোকটা অম্লান মুখে কহিল, আগে না, কেউ কোথাও নেই। কাকস্য পরিবেদনা। থাকলে কি এই সূর্যি মামার দেশে আসতে পারতাম? মশাই, বললে বিশ্বাস করবেন না, আমি একটা জেসে ঘরের ছেলে নই। আমরাও একটা জমিদার। এখনও আমার দেশের বাড়িটার পানে চাইলে আপনার চোখ ঠিকরে যাবে। কিন্তু অল্প বয়সেই সবাই মরে হেজে গেল। বললাম, দূর হোক গে, বিষয় আশায় ঘর বাড়ি কার জন্য? সমস্ত জ্ঞাত গোষ্ঠীদের বিলিয়ে দিয়ে বর্মায় চলে এলাম। একটুখানি স্থির থাকিয়া প্রশ্ন করিলাম, আপনি অভয়াকে চেনেন? লোকটা চমকিয়া উঠিল। ক্ষণকাল মৌন থাকিয়া কহিল, আপনি তাকে জানলেন কি করে? বলিলাম, এমন তো হতে পারে সে আপনার খোঁজ নিয়ে খাওয়া পড়ার জন্য এ অফিসে দরখাস্ত করেছে।
লোকটা অপেক্ষাকৃত প্রফুল্ল কণ্ঠে কহিল, ও তাই বলুন। তা স্বীকার করছি, একসময় সে আমার স্ত্রী ছিল বটে, এখন কেউ নয়, তাকে ত্যাগ করে এসেছি। তার অপরাধ? লোকটা বিমর্ষতার ভান করিয়া বলিল, কি জানেন, ফ্যামিলি সিক্রেট বলা উচিত নয়, কিন্তু আপনি যখন আমার আত্মীয়ের সামিল, তখন বলতে লজ্জা নেই যে সে একটা নষ্ট স্ত্রীলোক। তাই তো মনের ঘেন্নায় দেশত্যাগী হলাম, নইলে সাধ করে কেউ কখনো এমন দেশ পা দিয়ে মারায়? আপনিই বলুন না, এ কি সোজা মনের ঘেন্না? জবাব দিব কি? লজ্জায় আমার মাথা হেঁট হইয়া গেল। গোড়া হইতে এই ঘোর মিথ্যেবাদীটার একটা কথাও বিশ্বাস করি নাই, কিন্তু এখন নিঃসংশয়ে বুঝিলাম এ যেমন নীচ তেমনই নিষ্ঠুর। অভয়ার আমি কিছুই জানি না, কিন্তু তবুও শপথ করিয়া বলিতে পারি, যে অপবাদ স্বামী হইয়া এই পাষণ্ড নিঃসংকোচে দিল, পর হইয়াও আমি তাহা উচ্চারণও করিতে পারি না। কিছুক্ষণ পরে মুখ তুলিয়া বলিলাম, তার এই অপরাধের কথা আপনি আসবার সময় তো বলে আসেননি। এখানে এসেও কিছুদিন যখন চিঠিপত্র এবং টাকা কড়ি পাঠিয়েছিলেন, তখনও তো লিখে জানাননি। মহাপাপিষ্ঠ স্বচ্ছন্দে তাহার বিরাট স্থূল ওষ্ঠাধর হাস্যে বিস্ফোরিত করিয়া বলিল, এই নিন কথা। জানেন তো মশাই, আমরা ভদ্রলোক, শুধু চুপি চুপি সহ্য করতেই পারি। ছোট লোকের মতো নিজের স্ত্রীর কলঙ্ক তো আর ঢাক পিটে প্রচার করতে পারি নে। থাকবে, সেসব দুঃখের কথা ছেড়ে দিন মশাই, এসব মেয়ে মানুষের নাম মুখে আনলেও পাপ। তাহলে কেসটা তো আপনিই ডিসপোজ করবেন। যাক, বাঁচা গেল। কিন্তু তাও বলে রাখছি, সাহেব বেটাকে অমনি ছাড়া হবে না। বেশ এমন একটু দিয়ে দিতে হবে, বাছাধন যাতে আর কখনো আমার পেছনে না লাগেন। আমারও মুরব্বির জোর আছে, এটা যেন তিনি মনে বোঝেন, বুঝলেন না? আচ্ছা, আমি বলি, হারামজাদাকে হেড অফিসে টেনে আনা যায় না? আমি বললাম না। লোকটা হাসির ছটায় ফাইলটা একটুখানি সম্মুখে ঠেলিয়া দিয়া বলিল, নিন, তামাশা রাখুন। বড় সাহেব এক্কেবারে আপনার মুঠোর মধ্যে। সে খবরকে আমি না নিয়েই এসেছি ভাবেন? তা মরুগ্গে, আর একবার আমার সঙ্গে লেগে যেন তিনি দেখান। আচ্ছা, বড় সাহেবের অর্ডারটা আজই বার করে আমার হাতে দিতে পারা যায় না? 9টার গাড়িতেই চলে যেতুম, রাত্রেটা কষ্ট পেতে হতো না, কি বলুন? হঠাৎ জবাব দিতে পারিলাম না, কারণ খোসামত জিনিসটা এমনই যে দুরভিসন্ধি জানিয়া বুঝিয়াও ক্ষুণ্ণ করিতে ক্লেশ বোধ হয়। উল্টো কথাটা মুখের উপর শোনাইয়া দিতে বাধো বাধো করিতে লাগিল, কিন্তু সে বাধা মানিলাম না। নিজেকে শক্ত করিয়াই বলিয়া ফেলিলাম, বড় সাহেবের হুকুম হাতে নিয়ে আপনার লাভ নেই, আপনার আর কোথাও চাকরির চেষ্টা দেখবেন। এক মুহূর্তে লোকটা যেন কাঠ হইয়া গেল। খানিক পরে কহিল, তার মানে? তার মানে আপনাকে ডিসমিস করার নোটই আমি দেব। আমার দ্বারা আপনার কোনো সুবিধা হবে না। সে উঠিয়া দাঁড়াইয়াছিল, বসিয়া পড়িল। তাহার 2 চোখে জল ছলছল করিতে লাগিল। হাত জোড় করিয়া কহিল, বাঙালি হয়ে বাঙালিকে মারবেন না বাবু, ছেলেপুলে নিয়ে আমি মারা যাব। সে দেখবার ভার আমার উপরে নেই। তাছাড়া আপনাকে আমি জানি নে, আপনার সাহেবের বিরুদ্ধেও আমি যেতে পারবো না। লোকটা এক দৃষ্টে আমার মুখের দিকে চাহিয়া বোধ করি বুঝিল কথাগুলো পরিহাস নয়। আরও খানিকক্ষণ চুপ করিয়া রহিল। তাহার পরেই অকস্মাৎ হাউমাউ করিয়া কাঁদিয়া উঠিল। কেরানি, দারোয়ান, পিয়ন যে যেখানে ছিল, এই অভাবনীয় ব্যাপারে অবাক হইয়া গেল। আমি নিজেও কেমন যেন লজ্জিত হইয়া পড়িলাম। তাহাকে থামিতে বলিয়া কহিলাম, অভয়া আপনার জন্যই বর্মায় এসেছে। দুশ্চরিত্রা স্ত্রীকে আমি অবশ্য নিতে বলি নে, কিন্তু আপনার সমস্ত কথা শুনেও যদি সে মাপ করে, তার কাছ থেকে চিঠি আনতে পারেন, আপনার চাকরি আমি বজায় রাখবার চেষ্টা দেখব। না হলে আর আমার সঙ্গে দেখা করে লজ্জা দেবেন না। আমি মিছে কথা বলি নে। এই নিজ প্রকৃতির লোকগুলো যে অত্যন্ত ভীরু হয় তাহা জানিতাম। সে চোখ মুছিয়া জিজ্ঞাসা করিল, সে কোথায় আছে? কাল এমনি সময়ে আসবেন, তার ঠিকানা বলে দেব। লোকটা আর কোনো কথা না কহিয়া দীর্ঘ সেলাম করিয়া প্রস্থান করিল।
সন্ধ্যাবেলায় আমার মুখ হইতে অভয়া নিঃশব্দে নতমুখে সমস্ত কথা শুনিয়া আঁচল দিয়া শুধু চোখ মুছিল, কিছুই বলিল না। আমার ক্রোধেরও সে কোনো জবাব দিল না। অনেকক্ষণ পরে আবার আমি জিজ্ঞাসা করিলাম, তুমি তাকে মাপ করতে পারবে? অভয়া শুধু ঘাড় নাড়িয়া তাহার সম্মতি জানাইল। তোমাকে নিয়ে যেতে চাইলে যাবে? সে অমনি মাথা নাড়িয়া জবাব দিল, বর্মা মেয়েদের স্বভাব যে কি সেটা তুমি প্রথম দিনেই টের পেয়েছ, তবু সেখানে যাবার সাহস হবে? এবার অভয়াকে মুখ তুলিতে দেখিলাম, তাহার দুই চক্ষু দিয়া অশ্রুর ধারা বহিতেছে। সে কথা কহিতে চেষ্টা করিল, কিন্তু পারিল না। তারপরে বারবার আঁচলে চোখ মুছিয়া রুদ্ধস্বরে বলিল, না গেলে আমার আর উপায় কি বলুন? কথাটা শুনিয়া খুশি হইব কি চোখের জল ফেলিব ভাবিয়া পাইলাম না, কিন্তু উত্তর দিতে পারিলাম না। সেদিন আর কোনো কথা হইল না। বাসায় ফিরিবার সমস্ত পথটা এই একটা কথাই পুনঃ পুনঃ আপনাকে আপনি জিজ্ঞাসা করিতে লাগিলাম, কিন্তু কোনো দিকে চাহিয়া কোনো উত্তর খুঁজিয়া পাইলাম না। শুধু বুকের ভিতরটা, তা সে কাহার উপর জানি না, একদিকে যেমন নিষ্ফল ক্রোধে জ্বলিয়া উঠিতে লাগিল, অপরদিকে তেমনি এক নিরাশ্রয় রমণীর ততোধিক নিরুপায় প্রশ্নে ব্যথিত ভারাক্রান্ত হইয়া উঠিল। পরদিন অভয়ার ঠিকানার জন্য যখন লোকটা সম্মুখে আসিয়া দাঁড়াইল, তখন ঘৃণায় তাহার প্রতি আমি চাহিতে পর্যন্ত পারিলাম না। আমার মনের ভাব বুঝিয়া আজ সে বেশি কথা না কহিয়া শুধু ঠিকানা লিখিয়া লইয়াই বিনীতভাবে প্রস্থান করিল। কিন্তু তাহার পরের দিন আবার যখন সাক্ষাৎ করিতে আসিল, তখন তাহার চোখ মুখের ভাব সম্পূর্ণ বদলাইয়া গেছে। নমস্কার করিয়া অভয়ার একছত্র লেখা আমার টেবিলের উপর ধরিয়া দিয়া বলিল, আপনি যে আমার কি উপকার করিলেন তা মুখে বলে কি হবে? যতদিন বাঁচব আপনার গোলাম হয়ে থাকব। অভয়ার লেখাটার প্রতি দৃষ্টি রাখিয়া বলিলাম, আপনি কাজ করুন গে, বড় সাহেব এবার মাপ করেছেন। সে হাসি মুখে কহিল, বড় সাহেবের ভাবনা আমি আর ভাবিনে, শুধু আপনি ক্ষমা করলেই আমি বর্তে যাই। আপনার শ্রীচরণে আমি বহু অপরাধ করেছি। এই বলিয়া আবার সে বলিতে শুরু করিয়া দিল, তেমনি নির্জলা মিথ্যা এবং চাটুবাক্য, এবং মাঝে মাঝে রুমাল দিয়া চোখ মুছিতেও লাগিল। অত কথা শুনিবার ধৈর্য কাহারও থাকে না। সে শাস্তি আপনাদের দিব না, আমি শুধু তাহার মোট বক্তব্যটা সংক্ষেপে বলিয়া দিতেছি। তাহা এই যে, সে স্ত্রীর নামে যে অপবাদ দিয়াছিল তা একেবারেই মিথ্যে। সে কেবল লজ্জার দায়েই দিয়াছিল, না হইলে অমন সতীলক্ষ্মী কি আর আছে? এবং মনে মনে অভয়াকে সে চিরকালই প্রাণের অধিক ভালোবাসে। তবে এখানে এই যে আবার একটা উপসর্গ জুটিয়াছে, তাহাতে তাহার একেবারেই ইচ্ছা ছিল না, শুধু বর্মাদের ভয়ে প্রাণ বাঁচাইবার জন্যই করিয়াছে। কিছু সত্য থাকিতেও পারে, কিন্তু আজ রাত্রেই যখন সে তাহার ঘরের লক্ষ্মীকে ঘরে লইয়া যাইতেছে, তখন সে বেটিকে দূর করিতে কতক্ষণ? আর ছেলেপুলে, আহা, বেটাদের যেমন শ্রীসাদ তেমনই স্বভাব। তারা কি কাজে লাগবে? সময়ে দুটো খেতে পড়তে দেবে, না মরলে এক গণ্ডুষ জলের প্রত্যাশা আছে? গিয়াই সমস্ত একসঙ্গে ঝাঁটাইয়া বিদায় করিবে, তবে তাহার নাম, ইত্যাদি ইত্যাদি। জিজ্ঞাসা করিলাম, অভয়াকে কি আজ রাত্রেই নিয়ে যাবেন? সে বিস্ময়ে অবাক হইয়া বলিল, বিলক্ষণ। যতদিন চোখে দেখিনি ততদিন কোনো রকমে না হয় ছিলাম, কিন্তু চোখে দেখে কি আর চোখের আড়াল করতে পারি? একলা এত দূরে এত কষ্ট সয়ে সে যে আমার জন্যই এসেছে, একবার ভেবে দেখুন দেখি ব্যাপারটা। জিজ্ঞাসা করলাম, তাকে কি একসঙ্গে রাখবেন? আগে না, এখন প্রোমের পোস্টমাস্টার মশাইয়ের ওখানেই রাখবো। তার স্ত্রীর কাছে বেশ থাকবে, কিন্তু শুধু দুদিন, আর না। তার জন্যই একটা বাসা ঠিক করে লক্ষ্মীকে নিয়ে যাব। অভয়ার স্বামী প্রস্থান করিলে আমিও আমার দিনের কাজে মন দেবার জন্য সম্মুখের ফাইলটা টানিয়া লইলাম। নিচেই অভয়ার লেখাটা পুনরায় চোখে পড়িল। তারপরে কতবার যে সেই দুই ছত্র পড়িয়াছি, এবং আরও কতবার যে পড়িতাম তাহা বলিতে পারি না। পিয়ন বলিতেছিল, বাবুজি, আপনার বাসায় কি আজ কাগজপত্র কিছু দিয়ে আসতে হবে? চমকিয়া মুখ তুলিয়া দেখিলাম,
তখন সুমুখের ঘড়িতে 4:30 বাজিয়া গিয়াছে, এবং কেরানির দল সমস্ত কর্ম সমাপন করিয়া যে যাহার বাড়ি প্রস্থান করিয়াছে। এই ছিল শ্রীকান্ত উপন্যাসের দ্বিতীয় পর্বের 7ম এবং 8ম পরিচ্ছদ। কে কোথা থেকে শুনছেন এবং আজকের পর্বের কোন অংশটুকু আপনাদের ভালো লেগেছে তা কমেন্ট বক্সে জানালে খুশি হব। শ্রীকান্ত উপন্যাসের সবগুলো পর্বের প্লেলিস্ট লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।